জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি অন্যয় কর্মকার। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ফ্যাসিস্ট শেখ হাসিনা পরিবার ও আওয়ামী নেতাকর্মীদের বাড়িঘর ও রাজনৈতিক কার্যালয়ে হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় দেশের চলমান পরিস্থিতিতে কোনো নাগরিকের জানমালের ক্ষতি ও হামলা থেকে বিরত থাকার আহ্বানও জানান তিনি। শুক্রবার দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। এতে বলা হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও কোনো রাজনৈতিক নেতার বাড়িতে হামলা না করতে নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। সরকার আইন শৃঙ্খলা রক্ষা ও সকল বাংলাদেশের জীবন ও সম্পদ রক্ষায় কাজ করছে বলেও উল্লেখ করা হয়। বিবৃতিতে বলা হয়, নতুন বাংলাদেশ বিনির্মাণে বাধাগ্রস্ত করতে ফ্যাসিস্ট হাসিনা ভারতে বসে উস্কানি ও অপতৎপরতা চালিয়ে যাচ্ছেন। যদি কোনো ধরনের উস্কানিমূলক কার্যকলাপের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হয়, তাহলে আইন প্রয়োগকারী সংস্থাগুলো অবিলম্বে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি করার জন্য কঠোর ব্যবস্থা নেবে। শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবের বাড়িটি প্রায় ভেঙে ফেলা হয়েছে। এখনও সেখানে ভিড় করছেন উৎসুক জনতা। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফ হোসেন। আরিফ, উপস্থিত উৎসুক জনতা আসলে কি বলছে? উৎসুক জনতার যেই ভিড় আমরা বিগত ৪৫ ঘন্টা ধরে দেখেছি, সে ধরনের একটি ভিড় লক্ষ্য করা যাচ্ছে। শুক্রবার বিকেল সবকিছু মিলিয়ে ঢাকা সহ বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষ এসেছেন। তারা বলছেন যে এই বাড়িটিতে বসেই ১৯৭১ সালে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান দ্বিখণ্ডিত করা হয়েছিল, যেখানে ভারতের কিছুটা চক্রান্ত ছিল এমনও অনেকের অভিযোগ রয়েছে। সবকিছু মিলিয়ে বঙ্গবন্ধুর যেই বাকশাল থেকে শুরু করে তার মেয়ে শেখ হাসিনার পরবর্তীতে যেই বাংলাদেশের সাধারণ মানুষের উপর নির্যাতন, অন্যায়, অবিচার সবকিছু মিলিয়ে ২০১৪, ২০১৮ এবং ২০২৪-এর যে তিনটি পাতানো নির্বাচন, সেই নির্বাচনগুলো তারা কোনোভাবেই ঠিকভাবে দেখছেন না। আমরা যদি আপনাদেরকে একটু দেখাই এই দিকটায়, তাহলে সব কিছু মিলিয়ে যে বঙ্গবন্ধুর যে বাড়িটি রয়েছে সেই বাড়িটি কিন্তু তারা ভেঙে গুড়িয়ে দিয়েছেন। এখন যেই বাড়িটি ৪ ভাগের ১ অংশ রয়েছে, কিছুটা উৎসুক জনতা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে যারা এসছেন, তারা সবাই কম বেশি বাড়ি ভাঙার যেই কাজগুলো রয়েছে সেই কাজগুলোতে স্বতঃস্ফূর্তভাবে হাত লাগাচ্ছেন। এমনকি তারা বলছেন যে এই বাড়িটি ভাঙার মধ্য দিয়ে ফ্যাসিজমের যেই উত্থান হয়েছিল বাংলাদেশে, সেই উত্থানের সমাপ্তি হবে এবং যাতে ভবিষ্যতেও কোনো সরকার, কোনো রাজনৈতিক দল এই ধরনের একনায়কতন্ত্র বাংলাদেশে বজায় না রাখতে পারে, অথবা একনায়কতন্ত্রর আদলে সাধারণ মানুষদের শোষণ নিপীড়নের মধ্যে দিয়ে না যেতে পারে, সেটা একটা বড় শিক্ষা, এমনটা বলছে সাধারণ মানুষরা। তারা বলছেন যে এখানে এসে তারা দেখছেন, ঘুরছেন ফিরছেন, কেউ কেউ বাড়িটি থেকে বিভিন্নভাবে ভেঙে চুরে রড থেকে শুরু করে সিমেন্ট এবং এর পাশে যেই স্ক্র্যাপ রয়েছে সেই স্ক্র্যাপগুলো কিন্তু এক এক করে নিয়ে যাচ্ছেন, এখান থেকে সরিয়ে ফেলছেন। এবং এই উৎসুক জনতা ঢাকা সহ বিভিন্ন জায়গা থেকে এসছেন, এর আশপাশের জেলা থেকে এসছেন। একজনের সাথে কথা বলছিলাম যিনি জার্মানিতে থাকেন দীর্ঘদিন পর্যন্ত প্রবাসী, তিনি শখের বসে এখানে ঘুরে দেখতে এসছেন যে কীভাবে এই বাড়িটি অ্যাবলিশ করা হচ্ছে। তার একটা আক্ষেপের জায়গা থেকে তিনি বলছিলেন যে প্রবাসীদের জন্য শেখ হাসিনা যেভাবে প্রবাসীদের ঠকিয়েছে এবং বিভিন্নভাবে শেখ হাসিনার মনোনীত যারা লোক ছিল বিভিন্ন ধরনের, তারা হিউম্যান ট্রাফিকিংয়ের মাধ্যমে অনেকভাবে অন্যায়, অত্যাচার, নির্যাতন করেছে। সব কিছু মিলে প্রবাসীরা বাংলাদেশে যেই সাবেক ক্ষমতাসীন দল ছিল আওয়ামী লীগ, তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। এবং এর সাথে সাথে সাধারণ মানুষের যেই ৫ আগস্ট পরবর্তী সময় আমরা যে উত্থানটি দেখেছি, সব কিছু মিলিয়ে একটা ক্ষোভের বহিঃপ্রকাশ আমরা এই বাংলাদেশে দেখেছি। এছাড়া এই জায়গায় যারা এসছেন, যারা ঘুরে দেখছেন, সবাই কিন্তু তাদের মতো করে একটা মন্তব্য দিচ্ছেন এবং তারা সবাই বলছেন যাতে বাংলাদেশে একনায়কতন্ত্রের আর কখনোই উত্থান না হয় এবং এই একনায়কতন্ত্রের উত্থান রুখতে সাধারণ মানুষ বাংলাদেশের এক হয়ে কাজ করবেন। ধানমন্ডি ৩২ থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আরিফ হোসেন। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ, ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। দেশের চলমান পরিস্থিতি নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে
দলটির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রায় 1.5 ঘন্টা চলে এই বৈঠক। গুলশানে দলটির চেয়ারপারসনের কার্যালয়ে বেলা 11:30টায় শুরু হওয়া বৈঠক শেষ হয় দুপুর 1টায়। জানা যায়, এই বৈঠকে দেশের সমসাময়িক রাজনৈতিক ও আইন শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। যদিও বৈঠকের বিষয়ে আনুষ্ঠানিক কোনো কিছু জানানো হয়নি। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, মির্জা আব্বাস সহ বিদেশে অবস্থান করা স্থায়ী কমিটির অন্য সদস্যরা। আর গুলশান কার্যালয়ে বৈঠক অংশ নেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, গয়েশ্বরচন্দ্র রায়, ডক্টর মঈন খান, নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ, বেগম সেলিনা রহমান ও হাফিজ উদ্দিন আহমেদ। আওয়ামী লীগ পালালেও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে নারায়ণগঞ্জ ওসমানী পৌর স্টেডিয়ামে মহানগর ও জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত জনসভায় এ মন্তব্য করেন তিনি। জামায়াত আমির বলেন, স্বাধীনতার পক্ষের কথা বলে সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস করেছে আওয়ামী লীগ। সবাই স্বাধীনতাকে মেনে নেয়ার পরেও স্বাধীনতার পক্ষে বিপক্ষে বলেও জাতিকে ভাগ করা হয়েছে। আগামীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ হবে উল্লেখ করে তিনি বলেন, সরকার গঠন করতে পারলে শিক্ষা ব্যবস্থা সংস্কার ও কৃষি খাত পুনর্গঠন করবে জামায়াত। 54টা বছর এই জাতিকে বিভিন্নভাবে ভাগ বিভক্ত টুকরা টুকরা করে রাখা হয়েছে। এই কাজটা সুকৌশলে আওয়ামী লীগ করেছিল। স্বাধীনতা যুদ্ধে যার যে ভূমিকা ছিল মানুষই তার সাক্ষী। কিন্তু দেশটা স্বাধীন হওয়ার পরে কেউ কি জনসভা করে, রাস্তায় নেমে মিছিল করে, পত্রিকায় বিবৃতি দিয়ে অথবা কোনো জায়গায় একটা বক্তব্য রেখে বলেছে যে আমরা বাংলাদেশের স্বাধীনতা মানি না? রাজনীতির ধান্দা গদিতে কিভাবে যাব এবং কিভাবে থাকবো। এখন গতিতে আছি, মেরে উঠে অবৈধভাবে কালো টাকা এবং পেশি শক্তির বিনিময়ে আগামীতে কিভাবে আবার ক্ষমতায় আসবো, রাজনীতির এইটা ধান্দায় পরিণত হয়েছে। জামাতে ইসলামী এই ধান্দাকে ঘৃণা করে। এই সম্মান এবং ভালোবাসার ভিত্তিতে একটা দেশ আমরা গড়ে তুলতে চাই, যেই দেশে আদৌ কোনো বৈষম্য থাকবে না। যারা আবারও হত্যা ও জুলুমের রাজনীতি শুরু করবে, দেশের ছাত্র সমাজ তাদের প্রতিহত করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী ছাত্র শিবিরের নেতারা। সংগঠনটির 48তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগরীর উদ্যোগে আয়োজিত র্যালি শেষে এই হুঁশিয়ারি দেন তারা। শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে 0 পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে মুক্তাঙ্গনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সহ ঢাকা মহানগরের কেন্দ্রীয় নেতারা। এ সময় বক্তারা বলেন, অমানবিক জুলুম নিপীড়ন করেও ছাত্র শিবিরের অগ্রযাত্রা রুখে দিতে পারেনি ফ্যাসিস্ট সরকার। পেশি শক্তি দিয়ে শিবিরকে দমানো যাবে না বলেও মন্তব্য করেন তারা। সংগঠনটির শহীদদের কথা স্মরণ করে বক্তারা অপরাধীদের দ্রুত বিচারে দাবি জানান। একই সাথে 24-এর গণঅভ্যুত্থানে নির্বিচারে মানুষ হত্যাকারী স্বৈরাচার ও তাদের নিয়ন্ত্রিত আইন শৃঙ্খলা বাহিনীকে দ্রুত বিচার সম্পন্নের দাবি জানান নেতারা। বিপ্লবের নামে জনগণকে উস্কানি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি বলেন, 5 আগস্টের পর অনেকে টাকার বিনিময়ে ভাঙচুর হওয়া অবকাঠামো রক্ষা করেছে। পল্টনে বেলা 12টায় শ্রমিক অধিকার পরিষদের জাতীয় কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি আরও বলেন, মব জাস্টিস চলতে থাকলে দেশের জন্য ভালো হবে না। একই সাথে অভ্যুত্থানের চেতনাকে পুঁজি করে অনেকে চাঁদাবাজি করছে বলেও অভিযোগ করেন সাবেক এই ভিপি। বর্তমান অন্তর্বর্তী সরকারের সংস্কারের গতি নিয়েও প্রশ্ন তোলেন গণ অধিকার পরিষদের সভাপতি। এ সময় তিনি বলেন, বিগত সরকার সংবিধানের দোহাই দিয়ে মানুষের ভোটের অধিকার হরণ করেছে। সংকট সমাধানে দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকারকে নির্বাচন দেওয়ার আহ্বান জানান গণ অধিকার পরিষদের সভাপতি। বলেন, একপাক্ষিক উপদেষ্টা পরিষদ দিয়ে দেশ চলবে না। বিপ্লবের নামে জনগণকে উস্কানি দিয়ে আরেকটা দেশে নৈরাজ্য তৈরি করার একটা প্রয়াস নিয়ে তারপরে যেন থার্ড পার্টি ক্ষমতা টেক ওভার করতে পারে, আবার যেন আমরা ভুক্তভোগী হই, সেই পরিস্থিতির দিকে আমাদেরকে ঠেলে দিচ্ছে। তাহলে আমরা যে তাদেরকে বিশ্বাস করে বসিয়েছিলাম, আস্থার জায়গা থেকে চিন্তা করেছিলাম, তারাই তো আস্থা এবং বিশ্বাস দুটোই নষ্ট করতেছে। কাজে সেজন্য আমরা মনে করি নির্বাচনের জন্য হয়তো কিছুটা সময় লাগতে পারে, কিন্তু দেশকে স্থিতিশীল করার জন্য, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের কোনো বিকল্প নাই। আগামী সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের আশ্বাসে যমুনা থেকে ফিরেছেন
বাংলাদেশ সরকারি কর্মচারী পরিষদের প্রতিনিধি দল। তবে 15 ফেব্রুয়ারির মধ্যে দাবি পূরণে দৃশ্যমান অগ্রগতি না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি তাদের। এর আগে আসছে বাজেটের আগেই বিভিন্ন দাবি দাওয়া পূরণে কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ করে বাংলাদেশ সরকারি কর্মচারী পরিষদ। তাতে যোগ দিয়ে জোনায়েদ সাকি বলেন, দেশ বিনির্মাণে সম্মুখে থাকেন খেটে খাওয়া মেহনতি মানুষ। তারা যদি রাষ্ট্রের কাছে ন্যায্য অধিকার না পায় তা অত্যন্ত দুঃখজনক। সমাবেশে উপস্থিত হয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, দেশকে নতুনভাবে গড়ার সময় সকলকে পদক্ষেপ নিতে হবে সচেতন ও সতর্কভাবে। পরে স্মারকলিপি দিতে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা করলে তাদের বাধা দেয় পুলিশ। জলকামান দিয়ে পানি ছোড়া হয় তাদের দিকে। পরে একটি প্রতিনিধি দল যমুনায় যায়। বর্তমান উপদেষ্টা পরিষদকে 15 তারিখ পর্যন্ত সময় বেঁধে দিয়েছি। 15 তারিখের মধ্যে যদি আমাদের দাবির বিষয় গুরুত্ব না পায়, আমরা পে কমিশন গঠন যদি না করে, আমাদেরকে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য 50% মহার্ঘ ভাতা না দেয়, আমরা 16 তারিখ থেকে আমরা জনসচেতনতা সৃষ্টির জন্য আমরা লিফলেট বিতরণ সহ আমরা আমাদের সভা সমাবেশ, আঞ্চলিক সমাবেশ করবো ইনশাল্লাহ। চালের বাজার অপরিবর্তিত থাকলেও অনেক ক্রেতার পকেটে টান তেল কিনতে গিয়ে। এদিকে চাহিদা অনুযায়ী পর্যাপ্ত তেল পাচ্ছে না খুচরা ব্যবসায়ীরা। তবে অপরিবর্তিত রয়েছে চালের বাজার। বিক্রেতারা বলছেন, সব ধরনের তেলই বাজারে আছে, কিন্তু চাহিদা অনুযায়ী পাচ্ছেন না তারা। প্রতি কার্টন সয়াবিন তেলের সাথে শর্ত জুড়ে দিচ্ছে অন্যান্য পণ্য কেনার। দেশে উল্লেখযোগ্য পর্যায়ে উৎপাদন এবং ভারত ও মিয়ানমার থেকে চাল আমদানি করার পরও অপরিবর্তিত রয়েছে চালের দাম। চালের দাম অপরিবর্তিত থাকায় বিক্রেতারা দুষছেন মিল মালিকদের। খুচরায় প্রতি কেজি সরু বা মিনিকেট চাল মানভেদে বিক্রি হচ্ছে 75 থেকে 82 টাকায়, আর নাজির চাল মানভেদে 78 থেকে 85 টাকায় বিক্রি হচ্ছে। আর চিনি গুঁড়া চাল 120 থেকে 25 টাকায় বিক্রি হচ্ছে। তবে মাসখানেক আগে মিনিকেট 72 থেকে 80 এবং নাজির চাইলের কেজি 80 থেকে 85 টাকা ছিল। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির ওপর নিষেধাজ্ঞা জারি করে নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র ও মিত্র ইসরায়েলের বিরুদ্ধে আইসিসির অবৈধ ও ভিত্তিহীন ব্যবস্থার অভিযোগে এ পদক্ষেপ নিয়েছেন বলে বৃহস্পতিবার জানান ট্রাম্প। এ পদক্ষেপের অংশ হিসেবে মার্কিন বা মিত্র দেশের নাগরিকদের বিরুদ্ধে আইসিসির অনুসন্ধানের সাথে জড়িতদের বিরুদ্ধে আর্থিক ও ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওয়াশিংটন সফরের সময় এ ব্যবস্থা নিলেন ট্রাম্প। গেল নভেম্বরেই গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আইসিসি। শেষ করছি এখন চার দিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়াও ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। এছাড়াও ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।